হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস। আর যেই টিপস গুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা, বেঁচে যাবে সময়, পরিশ্রম, মাসিক বেশ কিছুটা খরচাও। আজকে সেই রকম বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। দেখো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি মুসুর ডাল। আর মুসুর ডাল কিন্তু আমাদের প্রত্যেক দিনের ডায়েটেই থাকে কম বেশি। আমরা অনেকেই এই ডাল প্রত্যেক দিনই রান্না করে থাকি, কিন্তু এই ডাল কেনার সময় বেশ কিছু জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। কি ডাল, কি ধরনের মুসুর ডাল খেলে আমাদের কোনো রকম অসুবিধা হবে না। অনেকেই আছে ইউরিক অ্যাসিডের সমস্যায় ভোগে, তারা কিন্তু একেবারেই মুসুর ডাল খেতে পারে না, বা ইচ্ছে থাকলেও খাওয়াটা উচিত নয় বলেই অ্যাভয়েড করে। সম্পূর্ণ আনপলিশ যে ডালগুলো হয়, ভালো কোনো প্যাকেটজাত ব্র্যান্ডেড সেই ডাল যদি কোনো ইউরিক অ্যাসিড পেশেন্ট খেতে পারে, সেক্ষেত্রে মুসুর ডাল থেকে যে ক্ষতি হওয়ার সম্ভাবনা বা হাত পা ব্যথা এই ধরনের যে সম্ভাবনাগুলো থাকে সেগুলো কিন্তু বেশ খানিকটা কম হয়। তো এই ধরনের আনপলিশ ডাল কিভাবে কিনবে? অনলাইনে হোক বা স্টেশনারি দোকানে বা গ্রসারি দোকানে কিন্তু তোমরা, বা সুপার স্টপে কিন্তু এই ধরনের প্যাকেটজাত যে ডালগুলো হয় যার গায়ে লেখা থাকে আনপলিশড, সেই ধরনের ডাল দেখে কিনবে, তবে কিন্তু বেশ খানিকটা আমাদের সুবিধা হবে। এবার এই ধরনের ডালগুলো বাজার থেকে কিনে আনার পর আমরা কিভাবে বুঝবো যে এই ডালগুলো ভালো কিনা? কেননা এখন কিন্তু বাজারের সমস্ত জিনিসই প্লাস্টিকের বেরিয়ে গেছে। তাই বাড়িতে এনে ছোট্ট একটা পরীক্ষা আমরা করে নিতেই পারি। বেশ কতগুলো ডালের দানা এরকম ভাবে আমি রেখে দিলাম বার্নারের ওপর। তারপর বার্নারটাকে জ্বালিয়ে দিলাম। বেশ খানিকটা সময় এভাবে জ্বললে পরে আস্তে আস্তে বার্নারের ওপরে থাকা সমস্ত ডালগুলো কিন্তু পুড়ে যাবে, তবে একটু সময় লাগবে পুড়তে। তো এইভাবে যদি আমরা বেশ খানিকটা ডাল পুড়িয়ে নিতে পারি, পুড়ানোর সময় খেয়াল রাখতে হবে কোনো রকম প্লাস্টিক পোড়া গন্ধ বেরোচ্ছে কিনা। কেননা প্লাস্টিক ডাল বা প্লাস্টিকের বা কোনো রকম কেমিক্যাল মেশানো ডালই কিন্তু একটা পোড়ার পর গন্ধ বেরোবে, যেটা কিনা খুব সহজে আমরা আইডেন্টিফাই করতে পারবো এই ধোঁয়াটার গন্ধটা শুকে। তো বেশ খানিকটা ডাল পুড়িয়ে নেওয়ার পর এই গন্ধটা আমাদের একবার দেখে নিতে হবে। তারপর এই পোড়া ডালগুলোকে হাতের মধ্যে এইভাবে একটুখানি রাব করে নেবো। যদি দেখা যায় এরকম কালো ছাই হয়ে গেছে, সেক্ষেত্রে বুঝতে হবে যেটা অরিজিনালি ডাল রয়েছে। কেননা অরিজিনাল কোনো কিছু পোড়ালে কিন্তু সেটা ছাই হয়ে যায়, আর যদি এটা প্লাস্টিকের হতো বা কোনো রকম কেমিক্যাল মেশানো থাকতো, তাহলে কিন্তু সেটা পোড়ানোর পর প্লাস্টিক মতো হতো বা ছাই হতো না। তো এইভাবে কিন্তু ছোট্ট পরীক্ষার মাধ্যমে আমরা জেনে নিতে পারবো এই ডালটা কতটা খাঁটি। আশা করছি টিপসটা অনেকেরই উপকার আসবে। ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে। দেখে নাও পরের টিপস। তো বন্ধুরা, আমাদের অনেকের কাছেই কিন্তু এই ধরনের বেল্ট থাকে। আমরা মহিলারা যারা জিন্সের প্যান্ট পরি তাদেরও থাকে, কিংবা হাজবেন্ডদের বেল্ট গুলোও থাকে। ছড়িয়ে ছিটিয়ে এরকম ভাবে রেখে দিলে দেখা যায় বেল্ট গুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। আবার যদি এইভাবে আমরা ফোল্ড করেও রাখি, সেক্ষেত্রেও কিন্তু ফোল্ডটা করে থাকলেও থাকে না ফোল্ডের জিনিসটা, বারবার কিন্তু ভাঁজ খুলে যায়। তো কিভাবে আমরা বেল্ট রাখবো? আবার অনেক সময় হয় কোনো হুকের মধ্যে এভাবে হ্যাঙ্গিং করে রাখি। তো যেভাবেই রাখি না কেন ভালো মতো কিন্তু থাকে না। আবার অনেক সময় যখন আমরা প্যাকেজ করি, মানে কোথাও ধরো যাচ্ছি ঘুরতে, তখন প্যাকিং করি না, তখন ব্যাগের মধ্যে কিন্তু এই বেল্ট গুলো নিতে গেলে ভীষণ পরিমাণে বারবার খুলে পড়ে যায়, ঠিকঠাক মতো ফোল্ড হয়ে থাকে না। তো কি করব? এখানে ছোট্ট করে এভাবে ফোল্ড করে নিতে হবে। ছোট করে ফোল্ড করার জন্য প্রথমে এইরকম ভাবে ফোল্ড করে নেবো ছোট ছোট ভাঁজ করে, আর মধ্যেটা না এইভাবে চেপে দেবো। চেপে দেওয়ার কারণে কিন্তু মধ্যের যে গোলটা সেটা কিন্তু খুব একটা ফুলে থাকবে না। তো এইভাবে ফোল্ড করে নেওয়ার পর এখানে নিয়ে নিয়েছি একটা পুরোনো মোজা। মোজা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে, পুরোনো হোক নতুন হোক। একটা মোজার মধ্যে যদি এরকম ভাবে আমরা বেল্টটাকে ঢুকিয়ে তারপর লাগেজের মধ্যে নিতে পারি, বা কোথাও আমরা রেখে দিই ঘরের মধ্যে, তাহলে কিন্তু সুন্দর মতো ফোল্ডটা থাকবে, ফোল্ডটা খুলে যাবে না। আর এইভাবে সুন্দর মতো গুছিয়ে রাখলে কিন্তু দেখা যাবে জিনিসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। টিপসটা ভালো লাগলে লাইক করতে ভুলো না। দেখে নাও পরের টিপস। এখানে নিয়ে নিয়েছি বন্ধুরা ওষুধের খালি, যে স্টিপ হয় সেই ধরনের ওষুধের খালি স্টিপ। আর এই ধরনের ওষুধ খাওয়ার পর যে স্টিপ গুলোকে, সেগুলোকে আমরা ফেলে দিই। আজকে থেকে এই ধরনের খালি স্টিপ ফেলে দেবো না, কেননা দারুণ দারুণ কাজে আমরা এই ধরনের স্টিপটাকে লাগাতে পারবো। তো চলো দেখে নাও কি কাজ। তো তার জন্য এখানে আমি এরকম একটা খালি স্টিপ নিয়েছি, আর এইখানে রয়েছে মোট 5টা এরকম ওষুধের খালি জায়গা। তো 5টাকে এইভাবে আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমি এইগুলোকে রেখে দেবো আলাদা করে। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট পাত্র। পাত্রটার মধ্যে আমি নিয়ে নেবো 1 চিমটে পরিমাণ একটুখানি কর্পূর গুঁড়ো। তোমাদের কাছে যদি ডেলা কর্পূর থাকে বা শক্ত কর্পূর থাকে, একটুখানি গুঁড়ো করে নেবে, খুব সামান্য পরিমাণ। আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি চিনি, প্রায় 1 থেকে 1.5 চামচ পরিমাণ চিনি এখানে আমি দিচ্ছি। কর্পূর, চিনি, আর দিয়ে দেবো একটুখানি টুথপেস্ট। ঘরে থাকা যে কোনো ধরনের টুথপেস্ট ব্যবহার করতে পারো, জেল হোক, হোয়াইট হোক, যে কোনো ধরনের টুথপেস্ট, একটু সুগন্ধিযুক্ত টুথপেস্ট এক্ষেত্রে ব্যবহার করবে। 3টে জিনিসকে ভালো মতো একসাথে মিশিয়ে নেবে। কর্পূর আর টুথপেস্টের যে একটা গন্ধ, সেই গন্ধটা
কিন্তু এখানে দারুণভাবে কাজ করবে। এবার মেখে নেওয়ার পর দেখবে একটা বাইন্ডিং মতো চলে এসেছে, ঝুরঝুরে একটা বাইন্ডিং। এবার কি করব, এই ওষুধের যে খাপগুলো রয়েছে এর মধ্যে অল্প অল্প করে এই মিশ্রণটাকে ভরে দেবো। তো ভরে দেওয়ার পর দারুণ একটা কাজে এটাকে ব্যবহার করব। তোমরা দেখলে অবাক হবে যে এইভাবেও কি আমরা এই কাজগুলো করতে পারি। হ্যাঁ বন্ধুরা, এখানে আমি যে মানে যে সলিউশনটা তৈরি করেছিলাম, এটা মোটামুটি 4টে ওষুধের খাপ কভার হলো। তো 4টের মধ্যে আমি দিলাম। এবার এগুলোকে কোথায় কিভাবে ব্যবহার করব। দেখো বন্ধুরা, রান্নাঘরে কিন্তু ছোট ছোট আরশোলা বা টিকটিকি দেখা যায়। তো আমরা কিন্তু নানান রকম স্প্রে করতে পারি না সবসময়ের জন্য রান্না বান্নার সময়। তো কি করব, এই ওষুধের খাপগুলোকে যদি এই মিশ্রণটা ভরে রেখে দিই, তাহলে এর যে গন্ধ, এই গন্ধের জন্য 10 হাত দূরে নানান রকম পোকামাকড় থাকবে, রান্নাঘরের ধার কাছে আসবে না। শুধুমাত্র যে টিকটিকি পোকামাকড়ের জন্য তা কিন্তু নয়। যখন অনেক দিনের জন্য আমরা বাড়ির বাইরে ঘুরতে যাই, তখন ফ্রিজের মধ্যে কোনো কিছু থাকে না। এসে যখন ফ্রিজটাকে খুলি তখন কিন্তু বাজে একটা ভ্যাপসানি গন্ধ বেরোয়। তো যদি এরকম ভাবে আমরা একটা ওষুধের স্টিপের মধ্যে সলিউশনটা রেখে তারপর ফ্রিজের মধ্যে ভরে রেখে যেতে পারি, তাহলে ফ্রিজ খুললেই যে একটা বাজে গন্ধ, সেই গন্ধটা কিন্তু আর হবে না। ফ্রেশ একটা গন্ধ বেরোবে ফ্রিজ থেকে। এমনকি অনেকে আছে কাঁটা লেবু ব্যবহার করে যাতে ফ্রিজে একটা ফ্রেশ গন্ধ থাকে। তো কাঁটা লেবুর পরিবর্তে এটাও কিন্তু ব্যবহার করতে পারো। তাই এবার থেকে আর ওষুধের খালি স্টিপ কিন্তু একেবারেই ফেলে দেবে না। টিপসটা ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করে দিও। দেখে নাও পরের টিপস। আমাদের বাড়িতে যে সুইচ বোর্ড রয়েছে, ব্যবহার করতে করতে খেয়াল করে দেখবে হাতের ময়লা বা তেল ছিটে কারণে কিন্তু এগুলো কিরকম একটা কালচে হয়ে যায়। বিশেষ করে রান্নাঘরের যে সুইচ বোর্ড, সেগুলো তো আরো বেশি তাড়াতাড়ি নোংরা হয়। সাথে যদি সুইচ বোর্ডের কালারটা সাদা থাকে, দেখতে কিন্তু ভীষণই বাজে লাগে। চারিদিক ঘরবাড়ি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলেও দেয়ালের দিকে যখনই আমরা তাকাই তখন কিন্তু সুইচ বোর্ডের দিকে চোখ যায়। তাই এইগুলোকে আমরা কিভাবে পরিষ্কার করব, জল ছাড়া সুন্দর একটা জিনিস দিয়ে পরিষ্কার করার জন্য নিয়ে নিয়েছি তেল, আর এখানে নিয়ে নিয়েছি একটুখানি সুতির কাপড়। সুতির কাপড়ের মধ্যে একটুখানি তেল লাগিয়ে হালকা হাতে এভাবে যদি রাব করে নেওয়া যায়, সেক্ষেত্রে সমস্ত তেল ছিটে ময়লা থেকে শুরু করে নোংরা দাগ, বা বাচ্চারা অনেক সময় পেন পেন্সিল বা রং পেন্সিলের দাগ এই সুইচ বোর্ডের মধ্যে দিয়ে দেয়, সমস্তটা কিন্তু উঠে যাবে। যার জন্য একেবারেই আমাদের কোনো রকম পরিশ্রম করার দরকার নেই। আর এইভাবে যদি পরিষ্কার করা হয়, তাহলে একটা যে জল লাগিয়ে পরিষ্কার করলে যে একটা ভয়ের ব্যাপার থাকে বা কারেন্ট লেগে যাওয়ার ব্যাপার থাকে, সেটা কিন্তু একেবারেই হবে না। দেখতে পাচ্ছ কত তাড়াতাড়ি কিন্তু সমস্ত ময়লাগুলো উঠে যাচ্ছে। আর একটা জিনিস খেয়াল রাখবে, যখনই এই সুইচ বোর্ডটা পরিষ্কার করবে তখন একটু যদি তোমরা সাবধান থাকো, তাহলে মেন যে সুইচ আছে সেটাকে অফ করে দেওয়ার চেষ্টা করবে, কিংবা সমস্ত পাখা লাইট গুলোকে অফ করে দিয়ে এমসিবি ফেলে দেবে, কিংবা পায়ে একটা জুতো পরে নেবে। আর এই ধরনের একটু ছোটখাটো যদি আমরা বুদ্ধি খাটিয়ে এগুলোকে পরিষ্কার করতে পারি, তাহলে খুব সহজে জল ছাড়াই পরিষ্কার হয়ে যাবে। এবার কাপড়টা তোমাদের দেখাচ্ছি কত সহজেই কত সুন্দর মতো পরিষ্কার হয়ে গেল না। এবার যেহেতু এটাকে তেল দিয়ে পরিষ্কার করেছি, তাই আরো তাড়াতাড়ি কিন্তু এতে ময়লা ধরে নেবে। তাই একটুখানি পরিমাণ আমি পাউডার এর মধ্যে দিয়ে দেবো। ঘরে থাকা যে কোনো ধরনের পাউডার, ট্যালকম হোক বা এক্সপায়ারি ডেট যদি কোনো রকম পাউডার থাকে, সেই পাউডার যেটাই হোক না কেন, একটুখানি পাউডার এই সুইচ বোর্ডের মধ্যে দিয়ে দেবে। দিয়ে আবার ওই কাপড়টার সাহায্যে হালকা হাতে এইভাবে যদি একটু রাব করে নাও, তাহলে যে তেলতেলে একটা ব্যাপার ছিল সেটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে। যেই কারণে আর ধুলো ময়লা খুব সহজে বসবে না। আর সাথে কিন্তু সুইচ বোর্ডটা খুব সুন্দর মতো পরিষ্কারও হয়ে যাবে, আর শাইনিংটাও ভালো থাকবে। এইভাবে যদি সাদা সুইচ বোর্ড বা রঙিন সুইচ বোর্ডও আমরা জল ছাড়া পরিষ্কার করে নিই, সেক্ষেত্রে দেখতে পাচ্ছ কত সুন্দর মতো সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। আশা করছি আজকে সমস্ত টিপস কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।